সবাই বলছে যে স্লোগানটাও তোদের চুরি করতে হয়, আর কি বাকি রাখবি, এরকম বলছে সবাই। এসআইআর পশ্চিমবঙ্গে যেমন 2002 সালে হয়েছিল, তারপরেও হওয়া উচিত ছিল। 10 বছর পর পর এসআইআর হওয়া উচিত, এবং ভোটার লিস্ট ফ্রেশ না থাকলে যে গণতন্ত্রের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা কোনোদিন থাকবে না। ইলেকশন কমিশন এবং আমাদের লোকাল যে ইলেকশন যে অফিস আছে, ইলেকট্রাল অফিস আছে, তারা কি করে জানলো না যে আমার মেয়ের নামটা এখনও ভোটার লিস্টে আছে? তারা কেন আমার মেয়ের নামটা কাটলো না? তো দ্বিতীয় পোস্টমর্টমে কিন্তু সুযোগ দেওয়া হয়নি প্রদীপ করকে প্রথম পোস্টমর্টম করার সঙ্গে সঙ্গে এখানকার এমএলএ, এমপি, চেয়ারম্যান সবাই মিলে এসে তাকে আবার সেই পানিহাটিতে সে আমার মেয়েকে যে কৌশলে দাহ করা হয়েছিল, সেই কৌশলে বাড়ির লোককে কোনো পাত্তাই দেওয়া হয়নি, দাহ করে দেওয়া হয়েছে। আজকে পশ্চিমবঙ্গকে একটা ভাতা ভিক্ষার রাজ্যে পরিণত করেছে। কারো সুরক্ষা আছে বলে আমি মনে করি না, কারো সুরক্ষা নেই, কেউ সেফ নেই কারো জায়গায়। আমাদের অনেক টাকা অফার করা হয়েছিল, আমরা সেটা নিইনি। গত 1.5 বছর আগে বাংলা জুড়ে স্লোগান উঠেছিল, সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিন্তু তার প্রায় 1.5 বছর পর আবারও শোনা গেল, সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগান তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা বাংলার পাশাপাশি পানিহাটিতেও কিন্তু এই স্লোগান শোনা গিয়েছিল গত 1 বছর আগে, জাস্টিস ফর আরজি কর। পানিহাটিতে গতকাল শোনা গেল অভিষেক ব্যানার্জির মুখ থেকে জাস্টিস ফর প্রদীপ কর। পানিহাটিতে আজকে আমরা দেখলাম মিছিলও করা হলো। প্রত্যেকটি মৃত্যু আমরা জানি যে যথেষ্ট দুঃখদায়ক, বেদনাদায়ক, কিন্তু আরজি করের ঘটনা যেখানে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল, সেই ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভয়ের মা বাবার সঙ্গে কি যোগাযোগ করেছিলেন? সে সময় পানিহাটিতে কেন আওয়াজ তোলেননি? একাধিক প্রশ্ন উঠছে। আমরা কথা বলে নেব অভয়ের বাবা মার সঙ্গে। কাকু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গত 1.5 বছর আগে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বা পানিহাটিতে কোনোদিনই না, যোগাযোগ করেনি। যোগাযোগ করা তো দূরের কথা, কোনো খোঁজ খবরে কোনোদিন রাখেনি। এবং লোকাল তৃণমূলের যারা আছে, 4 দিন আমাদের পুরো ঘিরে রাখতো, কি বলবো, কোথায় কি বলতে হবে, কি কাকে কি বলা উচিত, কি বলা যাবে না, এটা বললে বিচার পাবে না, ওটা বলতে পারবে না, এই সমস্ত করতো। আর সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই আমাদের এমএলএ, চেয়ারম্যান এবং লোকাল কমিশনাররা আমাদের সবসময় একটা পাহারার মধ্যে রাখতো। যেদিন সিবিআই মামলাটা নিয়েছে, সেদিন দুপুরবেলায় এসেও আমাদের এমএলএ আমাকে বলেছিলেন যে দিদির সঙ্গে একটু কথা বলুন। আমি যে না, দিদির কাছে ভরসা করেছিলাম, তিনি কিছুই করেননি, সুতরাং আমরা তার সঙ্গে কোনো আর কথা বলবো না। তা সেই যে এখান থেকে বেরিয়ে গেছে, আর সেই থেকে আজ পর্যন্ত কোনোদিন আমাদের বাড়ির দিকে তাকিয়ে দেখেছি কিনা সন্দেহ আছে। বাড়ির দিকে তাকিয়ে দেখে, যখন এখান থেকে গাড়ি করে যায় আমি দেখেছি, গাড়িতে একবার দেখেই চোখটা নামিয়ে নেয়। আমার চোখের সামনে পড়েছে। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। আজকে যে স্লোগান জাস্টিস চেয়েছিলাম আমরা, আর এখানে প্রদীপ করের মৃত্যুটা, জাস্টিসটা কে দেবে? কার বিরুদ্ধে জাস্টিস চাইছে? এখন তো প্রমাণও হয়নি যে এসআইআর এর জন্য এসআইআর জন্য মৃত্যু হলেই বা কে জাস্টিসটা দেবে? কার বিরুদ্ধে অভিযোগ, কে কি করবে, সেই সমস্তগুলো আমি তো ব্যাপারটা মানে গুলিয়ে দেওয়ার একটা যে প্রচেষ্টা তৃণমূলের, সেই প্রচেষ্টাই চলছে, এসআইআরটাকে একটা গুলিয়ে দেওয়া। কিন্তু এটা মনে রাখা দরকার, এসআইআর পশ্চিমবঙ্গে যেমন 2002 সালে হয়েছিল, তারপরেও হওয়া উচিত ছিল। 10 বছর পর পর এসআইআর হওয়া উচিত, এবং ভোটার লিস্ট ফ্রেশ না থাকলে যে গণতন্ত্রের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা কোনোদিন থাকবে না। এখন এইবারে এসআইআরটাকে এরকমভাবে একটা সবাই একটা নিয়ে হই কী ব্যাপার যে হচ্ছে, এটা আমার মাথায় ঢুকছে না, আমাদের প্রয়োজনও নেই। তবে খুবই একটা দুঃখজনক ঘটনা, এবং এত বড় একটা ঘটনা সারা পৃথিবীর লোক যেখানে জানে, সারা পৃথিবীর 135টা দেশের লোক প্রতিনিধি আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে। ইলেকশন কমিশন এবং আমাদের লোকাল যে ইলেকশন যে অফিস আছে, ইলেকট্রাল অফিস আছে, তারা কি করে জানলো না যে আমার মেয়ের নামটা এখনও ভোটার লিস্টে আছে? তারা কেন আমার মেয়ের নামটা কাটলো না? মানে 1.5 বছর পরেও আপনার মেয়ের নাম ভোটার লিস্টে আছে এবং ছবি সহ, কেন কি করে কাটলো না এবং কি করে রাখলো, সেটা আমাদের কাছে একটা কোশ্চেন আছে। সুতরাং এসআইআর হলে অবশ্যই আমার মেয়ের নাম কাটা যাবে। এসআইআর এরকম অত বহু নাম আছে, তাদের নামটা বাদ যাবে। যেমন 2002 সালেও 20 লাখ মতন, 20 না 22 লাখ ভোটার বাদ গেছিলো। এরকম হবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেটা নিয়ে অস্বাভাবিকতার কি দেখছে সবাই, আমরা এই প্রশ্নের উত্তর আমাদের কাছে একটা বিরক্তিকর ব্যাপার, অস্বস্তি তৈরি হচ্ছে। আজকে ঘটনা তো প্রতিদিনই কোথাও না কোথাও কিছু একটা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয় জানি না।
আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি খবরাখবর, এবং সেখানে যে সবাই এরকমভাবে হুমড়ি খেয়ে পড়বে। দ্বিতীয় পোস্টমর্টমে কিন্তু সুযোগ দেওয়া হয়নি প্রদীপ করকে। প্রদীপ করকে প্রথম পোস্টমর্টম করার সঙ্গে সঙ্গে এখানকার এমএলএ, এমপি, চেয়ারম্যান সবাই মিলে এসে তাকে আবার সেই পানিহাটিতে, সে আমার মেয়েকে যে কৌশলে দাহ করা হয়েছিল সেই কৌশলে দাহ, বাড়ির লোককে কোনো পাত্তাই দেওয়া হয়নি, দাহ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা খবরটা রেখেছি। এটা যদি তারা ভাবে যে আমরা এই সমস্ত জানি না, আমরা কিন্তু এই সমস্ত খবর রাখি। আজকে সেদিন 9ই আগস্ট রাত্রিবেলায় যে ঘটনা আমাদের সঙ্গে ঘটানো হয়েছিল প্রদীপ করের বেলায়, সেই ঘটনা ঘটা হয়েছে। সেই যে একটা স্লোগান জাস্টিস ফর আরজি কর, যেটা সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে উঠে এসেছিল এবং সারা পৃথিবীর মানুষের মুখে, সেটাকেই নকল করার চেষ্টা করছেন। কারণ এই স্লোগানটাকে তৃণমূল প্রচণ্ড ভয় পাচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝে গেছি। সেই ভয়টা আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এখনও মাঝে মাঝে স্লোগান উঠলে ওদের কানে গেলে ওরা বিরক্ত হয় এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সেই জন্যই এই স্লোগানটাকে পাল্টাবার জন্যে এই ধরনের করে চালু করছে। এবং কালকে মঞ্চে দাঁড়িয়ে একজন এমপি এই ধরনের বক্তব্য রাখার এখতিয়ার আছে কি না আমার সঠিক সন্দেহ আছে। যে কেউ যদি আসে তাকে বেঁধে রাখবেন, বিরোধী দলের যদি কেউ আসে তাদের বেঁধে রাখবেন, পোস্টে বেঁধে রাখবেন, তারপর তাদের বাবার নাম, মার নাম, এই সমস্ত ঠিকানা নিয়ে আসবেন, তারপরে তাদের ছাড়বেন। আজকে যারা এইসব কথা মুখ দিয়ে বলেন, তারাও কি মুখে হাত দিয়ে বলতে পারবেন তাদের যে ভোটার লিস্টের নামগুলো সঠিকভাবে আছে? সেটাই তো আমাদের সন্দেহ আছে। সুতরাং এই সমস্ত বিরোধী দলকে সম্মান দেওয়া উচিত সরকার পক্ষের। প্রশাসনকে নিজের কাজে ব্যবহার করা উচিত নয় আমরা মনে করি। কিন্তু আমরা মনে করলে তো কিছু হবে না। রাজ্যে যে ফরেন্সিক করতে দেওয়া হয়েছে, সে দেখা যাবে যে ফরেন্সিক ল্যাব থেকে যে রিপোর্ট সরকার চাইবে, প্রশাসন চাইবে, সেই রিপোর্টই আসবে। কেননা কলকাতা পুলিশ সব সময় মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা বলে। আর এর পরবর্তীকালে দুটো কনফারেন্স আমাদের সঙ্গে করেছে কলকাতা পুলিশ, মানে ঝুড়ি মিথ্যা কথা বলে যা তাই। মানে আমাদের প্রশাসনিক প্রধানও যেমন মিথ্যা কথা বলেন, প্রধানরা যেরকম মিথ্যা কথা বলেন, এবং টোটাল পুলিশরা, কলকাতা পুলিশও সেখানে ঝুড়ি মিথ্যা কথা বলে। মিথ্যা কথার একটা লিমিটেশনও এরা ছাড়িয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গকে একটা ভাতা ভিক্ষার রাজ্যে পরিণত করেছে। কারো সুরক্ষা আছে বলে আমি মনে করি না। কারো সুরক্ষা নেই, কেউ সেফ নেই কারো জায়গায়। আজকে ওনারা বলছেন যে ইলেকশন কমিশন এবং অমিত শাহের জন্য দায়ী এই মৃত্যুর জন্যে। তাহলে আমার মেয়েটা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, তাহলে সে তার জন্য কে দায়ী? তার মানে আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তিনিই দায়ী। সুতরাং তিনি কেন দায়িত্ব নিচ্ছেন না? আজকে একটা লোক মারা গেছে, সেই দায়টা অন্যের ঘাড়ে চাপানোর জন্য ব্যস্ত হয়েছেন। তেনার ঘাড়ে যে দায়টা হচ্ছে তিনি সেই দায়টা নেবেন না। এটা কি ধরনের দ্বিচারিতা? এইরকম দ্বিচারিতা করে কোনো সরকারের পক্ষে উচিত নয়। বিরোধীদের সম্মান দেওয়া উচিত। একদমই কাকিমা, এই বিষয়ে আপনাকে বলবো, স্লোগান চুরি, জাস্টিস ফর আরজি কর, গোটা বিশ্ব জুড়ে স্লোগান উঠেছিল গত 1.5 বছর ধরে আমরা দেখছি, সেখানে স্লোগান চুরি হলো, কি বলবেন? প্রত্যেকটা মৃত্যুই যন্ত্রণাদায়ক, সে যেভাবেই হোক না কেন। তো আমি এই স্লোগানের ভিত্তিতেই বলবো, শুধু বাংলা নয়, সারা বিশ্ব দিচ্ছে ডাক জাস্টিস ফর আরজি কর। সারা বিশ্বর একই স্বর, জাস্টিস ফর আরজি কর। কারণ সারা বিশ্বের মেয়ে হয়ে গেছে আমার মেয়ে। এখন সেই 9 তারিখ থেকে আমার মেয়েটার মৃত্যুর পরে আমরা যে আন্দোলন দেখেছি, অনেক বয়স্ক লোকেরা ওই আন্দোলনটা দেখেননি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 3 দল এক হয়ে একই স্বরে জাস্টিস চেয়েছিল। আমি দেখেছি মানে অনেক বয়স্ক, হয়তো 80 বছর 85 বছরের মানুষ, বয়স্ক মানুষ অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে জাস্টিস চাইতে রাস্তায় নেমেছেন। এই যে স্বতঃস্ফূর্ততা, এটা থামিয়ে দিয়েছেন আমাদের মাননীয়া। সুমোটো মামলাটা রোববার সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়ে, সুপ্রিম কোর্টের কী দায় ছিল রোববার দিন সুমোটো নিয়ে নেওয়ার? তারপরে 14 তারিখ যে রাত দখল, যেভাবে মানুষ সাড়া দিয়েছিল, উনি ভয় পেয়ে গিয়ে অতীন ঘোষের বাহিনী দিয়ে আরজি করের এমার্জেন্সি ওয়ার্ডটা ভেঙে দিয়েছেন। এখনও কিন্তু হয়নি সেটা গড়া। ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু গড়তে অনেক, ওটা জনগণেরই নষ্ট হচ্ছে। আমার মেয়েটা বেঁচে থাকলে কি হতো? জনগণের সেবা করত, এখন তার এমডি, তার স্বপ্ন পূরণ হয়ে যেত, তার বিয়ে থা হতো। কিছুই নেই, সব কেড়ে নিয়েছে আমাদের। কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা আছে,
ওটা ভাঙতে পারেনি, ওটা পারবেও না। মিথ্যে কথা কোনো সময় চাপা দিতে পারে না সত্যকে। সত্য একদিন প্রকাশ পাবেই, সে যেভাবেই হোক। আমি সেই আশায় রয়েছি। এবং আমরা এই স্লোগান মানুষের মনে জায়গা করেছিল। এখনো শহর থেকে গ্রামের প্রত্যন্ত মানুষ কিন্তু এই স্লোগান চেনে গত 1.5 বছর। হ্যাঁ, সবাই বলছে যে এই স্লোগান হাতিয়ার করলেন তৃণমূল। সবাই বলছে, আমি একটা ইয়েতে দেখলাম ওখানে সবাই বলছে যে স্লোগানটাও তোদের চুরি করতে হয়, আর কি বাকি রাখবি, এরকম বলছে সবাই। এর জবাব বাংলার মানুষ দেবে, আমরা 100% বিশ্বাসী। সাধারণ লোক এর জবাব দেবে। সাধারণ লোককে সত্যি কথা বলতে কি, যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভোট হয় এবং এসআইআর হয়ে পরিষ্কার ভোটার লিস্ট তৈরি হয়, তাহলে একটা যে সমাজের যে দুর্বৃত্তায়ন যে হয়েছে এর বিরুদ্ধে মানুষ অবশ্যই ভোট দেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না, কিন্তু এসআইআর প্রক্রিয়া এটা এই সমস্ত হচ্ছে মানে বাড়তি কথা, এটা প্রশাসনের উপর চাপ মানুষকে, মানে উনি এই যে দলটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে মানে কি মনে করে আমি সেটা এখনো বুঝতে পারিনি। মানে এত মানে নিজেদের এত বুদ্ধিমান মনে করে, বাকি জনগণ সব মূর্খ, কিছুই বোঝে না। নিজে তো মানুষ সবসময় মানুষ নিজেকে দিয়ে অন্যকে বিচার করে, উনিরা এইরকম বিচার ওই বিচার বুদ্ধিতেই উনি মানুষকে এইরকমভাবে বিচার করেন। একটা প্রশাসক যিনি গৃহকর্ত্রী তার এই ধরনের মানসিকতা, সুতরাং সেই রাজ্যের উন্নয়ন আমরা কাকে বলবো? আজকে কোনো লোককে আমি প্রশ্ন করলে কেউ সেই জবাব দিতে পারে না যে উন্নয়নটা কী হয়েছে পশ্চিমবঙ্গে, সেই জবাবটা কিন্তু কেউ দিতে পারে না। আজকে যাদের নিয়ে উনি গর্ব করেন, যে সম্প্রদায়ের লোকজনদের নিয়ে, তারাও কিন্তু এখন বিরোধিতা করা শুরু করেছে। আমারও কিছু পরিচিত লোকজন আছে যারা 2011 সালে বলেছিল শেখর তোরা সরকার পরিবর্তন করতে পারবি না, সরকার পরিবর্তন করবো আমরা, তারাও এখন বলছে দেখ আর সহ্য হচ্ছে না। উন্নয়নটা কি? আজকে আমরা যে তিমিরে ছিলাম 2010 সালে 11 সালে, সেই তিমিরেই আমরা আছি। আজকে শিক্ষা ব্যবস্থার যা পরিস্থিতি, আমি সরাসরি শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত, আমি কিন্তু বুঝতে পারি। কারণ আমার মেয়েটাও একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে লড়াই করে আজকে এখানে এসেছিল। আর এখনকার যে স্কুলগুলোর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর। মানে শিক্ষা ব্যবস্থা, মানুষের মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাই ভেঙে দেয়। সেই কাজটা কিন্তু এনারা সুকৌশলে সুন্দরভাবে করেছে। সেটা সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে, একদিন না একদিন বুঝতে পারলে তার জবাব ওনাদের দেবে, সেটা কোনো সন্দেহ নেই। একেবারে আরজি করে ঘটনার পরে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নার্স থেকে শুরু করে তরুণী থেকে সকলে কিন্তু হেনস্থার শিকার হচ্ছে, শ্লীলতাহানি বা তাদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে। এখনো পর্যন্ত যে দাবিগুলি ছিল সে দাবিগুলো পূরণ হলো না, কিছুই পূরণ হয়নি। কতগুলো সিসিটিভি ক্যামেরা আনা হয়েছিল ভাড়া করে, সেগুলো আবার রিটার্ন চলে গেছে। মেয়েদের নিরাপত্তা কোথায়? কিছুদিন আগে যে দুর্গাপুরে ঘটনাটা ঘটলো, মাননীয়া বলেছেন যে মেয়েরা রাস্তায় বেরোবে না রাত্রে, তাহলেই সমস্যাটা মিটে যাবে। মেয়েরা যদি না বেরোয় হসপিটালটা চলবে কি করে রাতে? এই বুদ্ধিটুকু ওনার মাথায় কি নেই? সবই আছে। দুর্নীতি, কালোবাজারি, ঘুষখোর কিছুতেই বাদ নেই, সব খেয়ে ফেলেছে। কিছু খেতে বাদ নেই। মানুষকে পড়াশোনা শিখতে হবে না, ও মদ খেয়ে মাতলামি করে পুজো উৎসব এসবে মেতে থাকো, আর আমি কিছু ভাতা হাতে দেব, সেটা নিয়ে তোমরা দিন যাপন করো। এটাই হয়েছে আমাদের বাংলা এখন। আমরা চাই না এই বাংলা। মেয়েরা তাদের পড়াশোনা শিখে নিজেরা কাজের জায়গায় কাজ করবে, মায়েরা ঘরে নিশ্চিন্ত থাকবে, সেইটা কি আছে? নেই। কোনো মা এখন মেয়েকে স্কুলে পাঠিয়েই, দিনের বেলাও স্কুলে পাঠিয়ে সে চিন্তা মুক্ত থাকতে পারে না। এই ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে সমস্ত মেডিকেল কলেজগুলোতে। এটা সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়ার রাখা যাবে না। সেখানে এই যে কদিন আগে যে ঘটলো অমিত, সে একটা অস্থায়ী কর্মী, যেখানে অস্থায়ী কর্মীরা স্বাস্থ্য দপ্তরে মেডিকেল কলেজগুলোতে থাকবে কেন? তাদের তো কোনো শিক্ষাই নেই। এই যে সঞ্জয় রায়, আমার মেয়েকে নাকি সঞ্জয় রায় খুন করেছে, তো সঞ্জয় রায় হসপিটালে ঢুকলো কি করে? কে তাকে ডেকে আনলো? সে জানলো কি করে যে আমার মেয়ে সেমিনার হলে রয়েছে? আর সেমিনার হলে যে রয়েছে আমার মেয়ে, সেটারই বা প্রমাণ কোথায়? তাও তো আমি এখনো পাইনি। আমি বলেছি আমার মেয়ে যে বৃহস্পতিবার 8:30টায় ডিউটি জয়েন করেছে,
পরের দিন আমরা হসপিটালে যাওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই, নেই কিছু, একটু কাটা কাটা সিসিটিভি ফুটেজ। কেন এগুলো কেন হচ্ছে? বিচার পেতে দিচ্ছে না। আর যেখানে একটা স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু হবে কি জানি না, প্রদীপ কর কীভাবে মারা গেছেন, প্রত্যেকটা মৃত্যুই, আমি আগেই বলেছি, প্রত্যেকটা মৃত্যুই যন্ত্রণাদায়ক। কিন্তু এই যে পরিবারগুলো, কালকে আমি গেছিলাম অনামিকার বাড়িতে, সেই আমাদের মতো শূন্য ঘরে বাবা মা বসে আছে কাঁদছে। আমরা যেমন বসে থাকি, আমরা কি এখন এরকম থাকার কথা ছিল আমাদের? মেয়ে আমাদের এমডি কমপ্লিট হয়ে যাবে, তার বাড়িতে দুর্গাপুজো হবে, ওর প্ল্যান সেই যখন এমডিতে চান্স পেয়েছে তখন থেকেই পরিকল্পনা করে রেখেছে। 2025 সালটা মা আমাদের খুব ভাইটাল। আমার এমডি কমপ্লিট হয়ে যাবে, তারপর পুজো আগে বাড়ি রং করে ফেলবো, তারপরে বিয়ে করব, মা বাবাকে ভালো রাখবো, এগুলোই তার স্বপ্ন ছিল। কেন তার স্বপ্নটা সুরক্ষিত জায়গায় চলে গেল? আমরা বাড়িতে যদি কেউ অসুস্থ হয় হসপিটালে নিয়ে যাই, হসপিটাল সুরক্ষিত জোন। আমি ওকে বলতাম তুই হসপিটালে ঢুকে গেলে আমাকে একটা ফোন করবি, আমি নিশ্চিত থাকবো। সেইখানে কি করে বহিরাগতরা ঢুকে গিয়ে এরকম করলো? বহিরাগত নয়, তারা সবাই অন্য অন্য মেডিকেল কলেজের স্টুডেন্ট, ডাক্তারকেও তাদের আনা হয়েছিল পরিকল্পনা করে আমার মেয়েকে খুন করার জন্য। কিন্তু সেটা আমরা প্রমাণ করতে পারছি না, দিচ্ছে না এই সরকার, আমাদের সেটা প্রমাণ করতে দিচ্ছে না। আমাদের অনেক টাকা অফার করা হয়েছিল, আমরা সেটা নিইনি। আমরা কোনো টাকার বিনিময়ে আমার মেয়ে যে চলে গেছে, 31 বছর সে যা কষ্ট করেছে, আমরা যা কষ্ট করেছি, সব একটা রাত্রে সব শেষ হয়ে গেল, আর আমরা টাকা নিয়ে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বসে থাকবো? সেটা আমরা পারবো না। আমরা আসল সত্য খুঁজে বার করবই। আর আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সাগর থেকে পাহাড়, আমরা জায়গায় জায়গায় ইয়ে করব, কি মায়েদের মেয়েদের সুরক্ষার দাবিতে, যে নিজেরাই এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দল ভোট আসবে, ভোট যাবে, আর তাদের চেঁচামেচি হবে, আবার তারা চুপ হয়ে যাবে যেই তাদের পাওনা গণ্ডা পূর্ণ হয়ে যাবে। সুরক্ষা বলতে নিজেদের সুরক্ষা নিজেকেই নিতে হবে। আমি সাধারণ মানুষকে এগুলো বোঝানোর জন্যই এই পরিকল্পনাটা নিয়েছি। এটা নভেম্বর মাসেই শুরু হবে আমাদের। সমস্ত পাহাড় থেকে সাগর, আমি এটা গ্রামে গঞ্জে যেখানে যাওয়া সম্ভব আমরা সেখানে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করব। আমরা দুজনই এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা করব একদম মানে প্রত্যন্ত, মানে যারা এখনও আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে, এগুলো প্রকাশ্যে আসে না, সেগুলো যাতে মানুষ নিজের শীত দ্বারা সোজা করে বুঝতে পারে, নিজেরটা নিজে বুঝতে শেখে। শিক্ষা মানুষকে তো দেওয়া হবে না, শিক্ষাকেও সে চেষ্টা করব মানুষকে বোঝানোর, এটাই আমাদের কাজ হবে। বাকি জীবন আমরা এইভাবেই কাটাবো। এই সরকার এইভাবে চলতে পারে না। মানুষ এর প্রতিবাদ করছে এবং এর প্রতিফলন যদি আগামী ইলেকশানে ঠিকঠাক মতন ইলেকশান হয়, নতুন ভোটার তালিকা সংশোধিত হয়ে আসে, নিশ্চয়ই এর প্রতিফলন দেখা যাবে। আর এই যে নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি, এই নির্মল ঘোষ আমার মেয়ে যেদিন মারা গেছিল, খুন করা হয়েছিল তাকে, উনি হসপিটালে চলে গেছিলেন, আমাদের সঙ্গে একটাও কথা বলেননি। সন্দীপ ঘোষের সঙ্গে 2 ঘন্টা মিটিং করেছিলেন, তারপরে তার হেফাজতেই নিয়েছিলেন আমার মেয়ের ডেড বডি, কীভাবে কি করতে হবে সব উনি করেছিলেন। এবং যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলেছিলেন। তার মানে কারো ইনস্ট্রাকশন ছিল ওনাকে যেন মৃতদেহটা ঠিকভাবে দাহ করা হয়, তোমার কর্তব্য শেষ। এবং সেটা প্রাইস পোস্টও দেওয়া হয়েছে ওনাদের। সেটাই থেকে ইনি যে দুর্নীতি সঙ্গে যুক্ত সরাসরি, এটা সবাই দেখেছে। কারণ এই যে শিক্ষা দুর্নীতিতে এই নির্মল ঘোষের বৌমা 1269 নম্বর সিরিয়াল, এটা সবাই জানে। সেই দুর্নীতি যুক্ত লোকটা সব জায়গায় ফলাও করে মুখ দেখায়, তার আমি বলবো সে একদম নির্লজ্জ বলেই সে মুখ দেখাতে পারে। একেবারে এসআইআর আবহে উঠল আরজি করে স্লোগান এবং বিভিন্ন সমালোচনা। অভয়াকে নিয়ে পরবর্তী কি পদক্ষেপ, কি ভাবছেন অভয়ার মা বাবা, সরাসরি আপনাদের শোনালাম। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শুভদের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।